হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আক্রমণকারী ও মুঘল শাসনের সংগঠক হিসেবে বাবরের কৃতিত্ব বা বাবরের কৃতিত্ব সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, বলা হয়েছে যে ভারত আক্রমণের প্রেক্ষাপট অর্থাৎ মধ্য এশিয়ার অস্থিরতা থেকে তিনি কি করেছিলেন, ভারতবর্ষের দিকে অগ্রসর হয়েছিলেন এবং ভারতবর্ষে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো তার আংশিক পরিচয়। ঠিক আছে, এবারে আমরা তার কৃতিত্ব সম্পর্কে একে একে আলোচনা করব। যে তার অন্যতম প্রধান কৃতিত্ব হলো যে তিনি তার জীবনের প্রারম্ভিক পর্যায়ে ফারগানার শাসক ছিলেন। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর তিনি 1494 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে কি হয়েছিলেন, ফারগানার সিংহাসন আরোহণ করেছিল, অর্থাৎ ফারগানার শাসক হয়েছিলেন। ঠিক আছে, তো সিংহাসন লাভের পর থেকে তিনি আত্মীয় স্বজন ও উজবেক নেতা শৈবানি খানের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করতে হয় তাকে। ঠিক আছে, তো তার অন্যতম প্রধান কৃতিত্ব হলো যে তিনি অল্প কালের মধ্যেই, ঠিক আছে, বা খুব কম বয়সে ফারগানার শাসক হয়েছিলেন। ঠিক আছে, এরপর তার অন্যতম প্রধান কৃতিত্ব হলো কি, কাবুল বিজয় করা। ঠিক আছে, তো মধ্য এশিয়ার অন্তর্গত এই যে ফারগানা রাজ্য ছিল, ফারগানা রাজ্য থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল কি, সামারকান্দ। ঠিক আছে, তো এই সামারকান্দ ছিল তার পৈতৃক রাজধানী। ঠিক আছে, বা পৈতৃক রাজধানী ছিল কি, সামারকান্দ। তো ফারগানার শাসক হওয়ার পর তিনি বেশ কয়েকবার কি করেছিলেন, সামারকান্দ অভিযান করেছিলেন। ঠিক আছে, তো ধরো এখানে ফারগানা রাজ্য অবস্থিত এবং এখানে কি সামারকান্দ অবস্থিত, তো এই পুরোটা আবার মধ্য এশিয়ায় অবস্থিত। ঠিক আছে, তো এই ফারগানা রাজ্য থেকে তিনি বেশ কয়েকবার কোথায় অভিযান করেছিলেন। ঠিক আছে, তো তিনি তো বলা যায় যে তিনি বেশ কয়েকবার ফারগানা রাজ্য থেকে কি করেছিলেন, সামারকান্দ অভিযান করেছেন। ঠিক আছে, তো এই যে সামারকান্দে যখন তিনি অভিযান প্রেরণে ব্যস্ত, ঠিক সেই সময়কালে তার আত্মীয় স্বজনরা কি করেছিলেন, ফারগানা থেকে তাকে বিতাড়িত করে দেন। ঠিক আছে, বা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ফারগানা রাজ্যের শাসক হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে প্রত্যেক রাজ্য সামারকান্দ, ঠিক আছে, তো তার এটা কি পৈতৃক রাজধানী ছিল সামারকান্দ। তো সামারকান্দ অভিযানের জন্য বা বিজয়ের জন্য তিনি বেশ কয়েকবার অভিযান প্রেরণ করেছিলেন ফারগানা থেকে। ও ফারগানা উদ্ধারে ব্যর্থ হওয়ার পর যখন তিনি কি করেছিলেন, সামারকান্দ অভিযান করেছিলেন, ঠিক সেই সময়কালে তাকে ফারগানা রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তো এই যে তিনি পৃথ্বী রাজ্য থেকে বিতাড়িত হয়ে যায়, তখন তিনি কি করেন, বাবর কি করেছিলেন, দক্ষিণ দিকে অগ্রসর হন। ঠিক আছে, এবং 1504 খ্রিস্টাব্দে তিনি কাবুল জয় করেন। ঠিক আছে, তো পৃথ্বী রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর সামারকান্দ এবং ফারগানা থেকে তিনি বিতাড়িত হওয়ার পর ভাগ্যান্বেষী বাবর কি করেছিলেন, কাবুল জয় করেছিলেন। ঠিক আছে, এটি হলো তার অন্যতম প্রধান কৃতিত্ব যে কাবুলে অবস্থানকালে তিনি ভারতের দিকে অগ্রসর হন এবং ভারতের রাজনৈতিক অস্থিরতা তাকে এই সুযোগ দিয়ে দেয় ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের। তো তার অন্যতম প্রধান কৃতিত্ব হলো প্রথমে ফারগানার শাসক হয়েছিলেন এবং তার পরবর্তীকালে কাবুল কি করেছিলেন, জয় করেছিলেন বা কাবুলের শাসক হয়েছিলেন। এইবারে তার অন্যতম প্রধান গুরুত্ব হলো কি, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের সাম্রাজ্যের সূচনা করা। যেমন দেখো বলা হয়েছে যে 1526 সালের 21শে এপ্রিল, তো তোমাদের এটা মনে রাখলেও হবে যে 1526 সালে কি হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাদের মধ্যে, বাবর এবং ভারতবর্ষের যে সুলতান ছিলেন লোদি বংশের শাসক ইব্রাহিম লোদির মধ্যে কি হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু পানিপথের প্রান্তরে হয়েছিল তাই এই যুদ্ধের নাম কি, পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, তো এখানে বাবরের সংখ্যা কি ছিল, সংখ্যায় কম হলেও বাবরের কাছে কি ছিল, গোলন্দাজ বাহিনী এবং যুদ্ধ কৌশল ছিল, যার জন্য বাবর এই যুদ্ধে জয় লাভ করে। ঠিক আছে, এবং ইব্রাহিম লোদি কি হয়, পরাজিত হয়। তো লোদি বংশের পতন হয় এর মাধ্যমে, ইব্রাহিম লোদি যুদ্ধে নিহত এবং ভারতে সুলতানি আমলের অবসান ঘটে। এই যুদ্ধের মাধ্যমে দিল্লি ও আগ্রাও বিজয় করেছিল তিনি। যেহেতু ইব্রাহিম লোদি পরাজিত হয়ে যায় এবং এই সময়কালে দিল্লি সুলতানি সাম্রাজ্য কেবলমাত্র দিল্লি ও আগ্রার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেহেতু দিল্লি ও আগ্রাকে দখল করে নেয়, বাবর দখল করে নেয় বা
দিল্লি ও আগ্রা কার অধীনে চলে আসে? বাবরের অধীনে। এবং বাবর এই দিল্লি ও আগ্রা থেকে এক নতুন সাম্রাজ্যের সূচনা করে, যা ইতিহাসে মুঘল সাম্রাজ্য নামে পরিচিত। তো এটি হলো বাবরের অন্যতম প্রধান কৃতিত্ব, যে পানিপথের যুদ্ধের মাধ্যমে তিনি ভারতবর্ষে এক নতুন সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। ঠিক আছে, এবার আমরা আলোচনা করবো তার সামরিক শক্তির নৈপথ্যতা নিয়ে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে মাত্র 12,000 সুশৃঙ্খল সৈন্য নিয়ে বাবর কি করেছিলেন? ইব্রাহিম লোদির লক্ষ সেনার বাহিনীকে পরাস্ত করেছিলেন। ঠিক আছে, বাবরের কাছে কেবলমাত্র 12,000 ছিল, কিন্তু অপরদিকে ইব্রাহিম লোদির কাছে 1 লক্ষ সৈন্য ছিল। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও কে জয়লাভ করেছিল? বাবর। কেননা বাবরের কাছে কি ছিল? গোলন্দাজ বাহিনী ছিল, এছাড়া বাবরের রণকৌশল উন্নত ধরনের ছিল। তো ভারতে প্রথমবারের মতো এই আক্রমণের মাধ্যমে কামান ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং কি মধ্য এশিয়ার দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্রতা প্রমাণিত হয়। ঠিক আছে, তো এই যে ভারতের মাটি, এই ভারতের মাটিতে কিন্তু সর্বপ্রথম বাবর ছিলেন এমন রাজা যিনি কিসের ব্যবহার করেছিলেন? কামান আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছেন। ঠিক আছে, তো এই সাফল্যের মূলে ছিল কি? বাবরের এই কামান এবং কি আগ্নেয়াস্ত্র এবং কি অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্রতা। ঠিক আছে, যার মাধ্যমে তিনি কি করেছিলেন? এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। তার এই সামরিক শক্তির কারণেই তিনি কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। এবারে দেখো বলা হয়েছে যে পানিপথের যুদ্ধের পর তিনি আরো কিছু যুদ্ধ করেন তার জীবনের। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেগুলোও তার অন্যতম প্রধান কৃতিত্ব। তো পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করলাম, এখানে আর করবো না। তো খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধের পর তিনি যে যুদ্ধে লিপ্ত হয়েছেন তা খানোয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ কাদের সাথে কাদের হয়েছিল? মেবারের রাজা সঙ্গে বা মেবারের রাজা সংগ্রাম সিংহের সঙ্গে। ঠিক আছে, রাজপুত বীর রানা সঙ্গকে তিনি পরাজিত করেছেন। ঠিক আছে, তো তিনি রানা নামেও পরিচিত, রানা সঙ্গ। তো তাকে পরাজিত করেছেন কে? বাবর। কেননা মেবারের এই যে রাজা ছিলেন, ঠিক আছে, রানা সংগ্রাম সিং, তিনি এই যে হলো হচ্ছে যে সুলতানি সাম্রাজ্য, ঠিক আছে, সেই সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর হিন্দু সাম্রাজ্য গঠন করতে চেয়েছিলেন। ঠিক আছে, তো সেহেতু তিনি ছিলেন বাবরের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তো তাকে পরাজয় করা মানে মুঘল অর্থাৎ নব প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যকে সুরক্ষা প্রদান করা। ঠিক আছে, যার জন্য তিনি তার সাথে কি হয়েছিল? সংগ্রামে লিপ্ত হয়েছিল। যে যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি? খানোয়ার যুদ্ধ। তো এখানেও বাবর জয়লাভ করেছেন। ঠিক আছে, তারপরে তিনি আরেকটি যুদ্ধ করেছিলেন, তা হলো 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধ। ঠিক আছে, পরপর। তো এটি তিনি রাজপুত নেতা মেদিনী রায়কে পরাজিত করে দুর্গ অধিকার করেছিলেন। ঠিক আছে, এবং তারপরে তিনি আরেকটি যুদ্ধ করেছিলেন 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধের মাধ্যমে। তো এটি মাহমুদ লোদির নেতৃত্বাধীন যে সম্মিলিত বাহিনী আফগান জোটকে তিনি পরাস্ত করেছিলেন। তো ইব্রাহিম লোদির যিনি কাকা ছিলেন তিনি হলেন কি? মাহমুদ লোদি। ঠিক আছে, তো তিনি সমস্ত আফগানদেরকে একত্রিত করেছেন বাবরের বিরুদ্ধে। সুতরাং তারও কি ছিল? বাবরের প্রতিদ্বন্দ্বী ছিল। তো তাদেরকে পরাজিত করে অর্থাৎ মাহমুদ লোদিকে পরাজিত করে বাবর কি করেছিল? মুঘল সাম্রাজ্যকে সুরক্ষা প্রদান করেছিল। তো পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে তিনি বীজ বপন করেছিলেন অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। কিন্তু এই খানোয়ার যুদ্ধ, চান্দেরি যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের মাধ্যমে তিনি কি করেছিলেন? সে মুঘল সাম্রাজ্যকে অর্থাৎ নবগঠিত মুঘল সাম্রাজ্যকে সুরক্ষা প্রদান করেছিলেন। ঠিক আছে, তো এই গেল তার জীবনে সংঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ছিল তার অন্যতম প্রধান কৃতিত্ব। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব তার রণকৌশল সম্পর্কে। ঠিক আছে, যে তার রণকৌশলের ক্ষেত্রে তার কেমন কৃতিত্ব রয়েছে। ঠিক আছে, তো দেখো উন্নত রণকৌশল সম্পন্ন ছিলেন তিনি, যে শত্রুকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য তিনি তুলঘুমা এবং গরুর গাড়ি দিয়ে ভুয়ো তৈরির আরবা পদ্ধতি সফল প্রয়োগ করতেন তিনি। ঠিক আছে, তো সামনে শত্রু থাকলে এই শত্রুকে তিনি তার 3 দিক থেকে সেনাবাহিনী দিয়ে আক্রমণ করতেন এবং প্রতিটি সেনাবাহিনীর কাছে কি থাকতো? গোলন্দাজ বাহিনী থাকতো। ঠিক আছে, গরুর গাড়িতে। তো এই যে বাবরের এই যে যুদ্ধ কৌশল পদ্ধতি, একেই বলা হয় কি? তুলঘুমা পদ্ধতি। তো তিনি এই পদ্ধতি ব্যবহার করতেন, যা হলো তার অন্যতম প্রধান কৃতিত্ব। এছাড়াও তার কাছে কি ছিল? গোলন্দাজ বাহিনী ছিল। তো ওস্তাদ আলী ও মুস্তাফার মতো দক্ষ গোলন্দাজদের নেতৃত্বে ভারতে প্রথম কার্যকর কি হয়?
কামান ও বারুদের বিধ্বংসী ব্যবহার শুরু হয়। তো ভারতে সর্বপ্রথম কামান ও বারুদের ব্যবহার কে করেছেন? বাবর। ঠিক আছে, তারপরে ক্ষিপ্রতা ও শৃঙ্খলা সম্পর্কে বলা যায় যে মধ্য এশিয়ার দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনীর অকল্পনীয় ক্ষিপ্রতা এবং কি নিখুঁত লক্ষ্য ভেদে এবং কি সামরিক বাহিনীর অটুট শৃঙ্খলা ছিল, বা তার এই যে সামরিক কৌশল ছিল, এই সামরিক কৌশলের দিক থেকে তিনি কিন্তু যথেষ্ট দক্ষ একজন কি ছিলেন? শাসক ছিলেন। ঠিক আছে, তো মুঘল সাম্রাজ্যের সংগঠক ছিলেন তিনি, কেবলমাত্র একজন বিজেতা ছিলেন না। ঠিক আছে, তিনি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো এবারে আমরা তা নিয়েই আলোচনা করব যে তিনি ভারতবর্ষে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় কেমন ভূমিকা পালন করেছিলেন বা তার কৃতিত্ব কি। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে শাসনতান্ত্রিক দূরদর্শিতা সম্পর্কে তার যে সাম্রাজ্যের সুসংহত করেছিলেন। যেমন উত্তর ভারত জয়ের পর বাবর কেবল সম্পদ লুণ্ঠন করে ফিরে যাননি, বরং বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি শান্ত করে একটি কেন্দ্রীয় শাসন কাঠামো তিনি কি করেছেন? তৈরি করেছেন। ঠিক আছে, তো এতদিন ধরে ভারতবর্ষের যে বিদেশি আক্রমণ সংঘটিত হয়েছিল তার প্রধান উদ্দেশ্য কি? ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়া। বাবরও চাইলে তা করতে পারতেন, কিন্তু বাবর তা করেননি। বাবর কি করেন? ভারতবর্ষে সাম্রাজ্যের সংগঠন বা সাম্রাজ্যের সূচনা করেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলকে একত্রিত করে কি করেছেন? কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যা হলো তার অন্যতম প্রধান কৃতিত্ব। তো তিনি আফগান ও রাজপুত শক্তির মূলত পালট করে সাম্রাজ্য কি করেছে? নিষ্কণ্টন করেন। ঠিক আছে, তো সাম্রাজ্যকে তিনি সুসংহত করেছেন বা নিরাপদ প্রদান করেছেন। ঠিক আছে, তো এছাড়াও তার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে বলা যায় যে সাম্রাজ্যের প্রশাসনিক সুবিধার্থে বাবর কাবুল থেকে আগ্রা পর্যন্ত এক সুদীর্ঘ সড়ক নির্মাণ করেছেন এবং প্রতিটি মঞ্জিলে দ্রুতগামী ঘোড়া হোক ডাকবাহক নিযুক্ত করেছেন, এবং তিনি ভারতে ডাক যে যোগাযোগ সেই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত সাধন করেছেন। ঠিক আছে, যা হলো বাবরের অন্যতম প্রধান কৃতিত্ব যে তিনি ভারতে ডাক যোগাযোগ ব্যবস্থা কি করেছেন? উন্নত করেছিলেন। ঠিক আছে, তো যদি প্রশ্ন আসে কোন সুলতান ডাক ব্যবস্থা বা ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছেন, তা হলো বাবর। ঠিক আছে, সরি, তো তার অন্যতম প্রধান কৃতিত্ব হলো পণ্ডিত ছিলেন তিনি একজন, এছাড়া কি ছিলেন? প্রকৃতি প্রেমিক ছিলেন। ঠিক আছে, যেমন বাবর কেবল একজন নিপুণ যোদ্ধাই ছিলেন না, ঠিক আছে, তিনি ছিলেন একজন সুপণ্ডিত কবি এবং কি প্রকৃতি প্রেমী। ঠিক আছে, তো তার রচিত আত্মজীবনী কি ছিল? তুজুকি বাবরি বা বাবরনামা। তো তিনি কেবলমাত্র যোদ্ধাই ছিলেন না, ঠিক আছে, তিনি লেখাপড়াও জানতেন, এমনকি তিনি নিজের জীবনের যে নানা ঘটনা তা তিনি নিজেই লিপিবদ্ধ করেছিলেন, অর্থাৎ তিনি নিজের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রচনা করেছিলেন। সেই অটোবায়োগ্রাফির নাম কি? তুজুকি বাবরি বা বাবরনামা। তো বাবর সম্পর্কে জানতে গেলে এই বাবরনামা এবং তুজুকি বাবরি আমাদের একান্তভাবে কি করে? সাহায্য করে জানতে। মুঘল সাম্রাজ্যের সূচনাকাল এবং বাবর সম্পর্কে জানতে গেলে এই গ্রন্থটিকে বাদ দিয়ে আমরা কিছুই জানতে পারি না, বা বলা যায় যে এই গ্রন্থটিকে বাদ দিয়ে আমরা ইতিহাস রচনা করতে পারি না। ঠিক আছে, তো এটি তুর্কি সাহিত্যের এক অমূল্য রত্ন। ঠিক আছে, তো তিনি চাকতাই তুর্কি ভাষায় এটি রচনা করেছিলেন। তো এই গ্রন্থে তিনি কি কি লিপিবদ্ধ করেছিলেন? দেখো, এই গ্রন্থে তিনি ভারতবর্ষের জলবায়ু, পশু পাখি, গাছপালা কেমন, মানুষ কেমন, তৎকালীন সময় আর্থ সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক অবস্থার কি করেছেন? নিখুঁত বর্ণনা দিয়েছেন, যা থেকে আমরা সেই সমস্ত তথ্যগুলি জানতে পারি, যার জন্য এই গ্রন্থটিকে এক প্রামাণ্য দলিল। ঠিক আছে, ইতিহাস রচনা বা ইতিহাস জানার জন্য বাবরের রচিত এই তুজুকি বাবরি বা বাবরনামা গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো এই গেল বাবরের জীবনের কৃতিত্ব সম্পর্কে বা বাবরের কৃতিত্ব সম্পর্কে, যে তার জীবনের কতকগুলি যুদ্ধ, ঠিক আছে, এবং সামরিক কৌশল হিসেবে, এছাড়া সাম্রাজ্যের সংগঠক হিসেবে, ঠিক আছে, এবং একজন সুপণ্ডিত হিসেবে তার কৃতিত্ব। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকে আলোচনার ক্লাস এতটাই। তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।